স্বাগত সংবাদ সর্বশেষে আপনাদের সাথে আছি আমি নীলুফা জাহান তিথি। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টপার গ্যাস স্টোভ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক রিট হয়েছে। কাল এ বিষয়ে আদেশ দেবে আদালত। ঢাকা উত্তরের নির্বাচনী তফসিল স্থগিত চেয়ে মঙ্গলবার আলাদাভাবে রিট করেন ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও ব্যারাইড ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট দুটির শুনানি হয়। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও কামরুল হক সিদ্দিকী এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান শুনানিতে অংশ নেন। আদালত বুধবার এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন। সুষ্ঠু নির্বাচন হলে মেয়র উপনির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল জয়ী হবে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রিজভী। দল থেকে মনোনয়ন দেওয়া হলো, এরপরে তো আসল যে নির্বাচন কমিশনে এটা ফাইল করা, করা, এটার মানে জমা দেওয়া, স্ক্রুটিনি, সব বিষয় তো আছে। এর মধ্যে এই প্রক্রিয়াগুলো সব ঠিক হয়ে যাবে। 20 দলীয় জোট থেকে একজনই প্রার্থী থাকবে। 10 দিন পর শেষ হল জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্কের উপস্থাপন। পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতে এই মামলার বিচার কাজ চলছে। সকালে আদালতে হাজির হন খালেদা জিয়া। যুক্তিতর্কে খালেদার আইনজীবীরা এই মামলাটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এছাড়াও জাল নথি তৈরি ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ এনে মামলার তদন্তকারী কর্মকর্তা সহ 6 জন সাক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী। ছেঁড়া এবং ঘষা মাজা করা সমস্ত কাগজপত্র, যেগুলো সেকেন্ডারি এভিডেন্স হিসেবেও নেওয়া যেতে পারে না। যে আইনের অধীনে এই মামলাটা আনা হয়েছে, এই মামলাটা সেই আইনের অধীনে আসতে পারে না এবং আনা হয় নাই, কারণ এই মামলা এটা এই আইনের আওতায় পড়ে না এবং সম্পূর্ণভাবে একটা আইন বহির্ভূত একটা মামলা এখানে দাঁড় করানো হয়েছে। কামাল সিদ্দিকী তার স্টেটমেন্টের মধ্যে তিনি বলেছেন যে এটা বেগম খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক তিনি এই কাজ করেছেন এবং দীর্ঘদিন তিনি এই তহবিল তিনি পরিচালনা করেছেন। তারেক রহমানও এই কথাই বলেছেন যে তিনি বলতে পারবেন না, কামাল সিদ্দিকী সাহেব বলতে পারবে। সুতরাং বেগম খালেদা জিয়ার স্টেটমেন্ট আছে, বেগম খালেদা জিয়ার স্টেটমেন্ট নেওয়া আছে এবং বেগম খালেদা জিয়া এই টাকার ব্যাপারে বলেছেন এবং টাকাগুলি কিভাবে সংরক্ষিত হয়েছে সে ব্যাপারেও তিনি বলেছেন। আদালতের পরিবেশ নিয়ে যশোর বেনাপোল সড়কের 2,500 গাছ কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। সকালে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যশোর বেনাপোল সড়ক সম্প্রসারণ পরিবেশগত প্রভাব নিরূপণের প্রতিবেদন তৈরি করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেবার প্রয়োজন আছে। প্রায় 2,500 শতবর্ষী গাছ কেটে ফেলার সিদ্ধান্তে পরিবেশ মন্ত্রণালয় কোনো ভূমিকাই পালন করছে না বলে অভিযোগ করেন বক্তারা। পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত আত্মঘাতী বলেও মন্তব্য করেন তারা। প্রয়োজনে সড়ক সম্প্রসারণের জন্য গাছগুলোকে বাঁচিয়ে রেখে বিকল্প ব্যবস্থা করারও দাবি জানান তারা। দুই বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের শর্ত রেখে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি সই করেছে বাংলাদেশ ও মিয়ানমার। মিয়ানমারের রাজধানী নেইপিদোতে পররাষ্ট্র সচিব পর্যায়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে মঙ্গলবার সকালে এই চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। তবে 3 মাস পর প্রত্যাবাসনের সংখ্যা আবার পর্যালোচনা করে বাড়ানো হবে। সোমবার থেকে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নামের ওই চুক্তিটির বিষয়ে মিয়ানমারের রাজধানী নেইপিদোতে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে আলোচনা শুরু হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি পূরণের আশ্বাস পেয়ে অনশন ভাঙলেন শিক্ষকরা। টানা 16 দিনের আন্দোলনের পর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অনশন ভাঙান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ আলমগীর হোসেন। তবে প্রাক বাজেটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ না থাকলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। ফাল্গুনী রশিদের প্রতিবেদন। তীব্র শীতের মধ্যে 16 দিনের লাগাতার অবস্থান কর্মসূচি। এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় 200 শিক্ষক। অনেকেই পাঠানো হয়েছে হাসপাতালে। অনশনকারী শিক্ষকরা বললেন, দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করছেন তারা, এবার জীবিকার তাগিদেই রাস্তায় নেমেছেন। আমি 17 বছর থেকে চাকরি করতেছি
এ পর্যন্ত শিক্ষকতা চলাকালীন 1 টাকা অনুদান, 1 টাকা বেতন টেতন পাইনি। আমরা না পারি কারো কাছ থেকে হাত পেতে কিছু আনতে, না পারি সহ্য করতে, আমাদের দিন খুবই কষ্টে কাটে। আমি 16 দিন যাবৎ এখানে আছি। আমি অসুস্থ হয়ে গেছিলাম, যাওয়ার পরে এই ভাইরা আমাকে মেডিকেলে ভর্তি করেছিল। অবশেষে স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস মেলে প্রশাসনের কাছে। দুপুরে অনশন স্থলে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ আলমগীর হোসেন। চলে আলাপ আলোচনা, অনশন ভাঙেন মাদ্রাসা শিক্ষকরা। মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় আমাকে অনুরোধ করেছেন যে সভাস্থলে যে মানে আপনাদের এখানে প্রেস ক্লাবে এসে আপনাদেরকে যাতে অনুরোধ করি তাদের পক্ষ থেকে যে আপনারা আপনাদের ধর্মঘট বা যাই বলেন না কেন অবস্থান ধর্মঘট এটা প্রত্যাহার করে আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানে যে আপনাদের কাজ চালিয়ে যান। তবে আসছে বাজেটে স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ না দেখলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। মাননীয় সচিব মহোদয় যেসব কথা বলেছেন আপনাদের সামনে, মন্ত্রী মহোদয়ের বরাত দিয়ে আশা করি সরকার আমাদের ব্যাপারে আন্তরিক এবং আমাদের দাবি দেওয়া মেনে নেবেন, যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। গত 1 জানুয়ারি থেকে মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামেন মাদ্রাসা শিক্ষকরা। এর মধ্যে গত 9 তারিখ থেকে 8 দিন আমরণ অনশনের কর্মসূচি দেন তারা। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা। রাষ্ট্রায়ত্ত 8 ব্যাংকে 7,000-এর বেশি অফিসার পদে নিয়োগের জন্য গত 12 জানুয়ারি যে সমন্বিত পরীক্ষা নেওয়া হয়েছিল তা বাতিল করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠকের পর একথা জানান কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। এই রিপোর্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যবস্থাপনা কমিটির আওতায় এই পরীক্ষা নেওয়া হয়েছে তাদেরকে তাদের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হবে। সেই ব্যাখ্যা এবং তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে কি পদ্ধতিতে এবং কখন পরীক্ষা হবে। রাজধানীতে চালু হলো অ্যাপ ভিত্তিক সিএনজি অটোরিকশা সেবা হ্যালো। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে হ্যালো অ্যাপ উদ্বোধন করে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান টপ আই। এখন থেকে যাত্রীরা গুগল প্লে স্টোর থেকে তাদের মোবাইল ফোনে ইনস্টল করে সিএনজি অটোরিকশা সেবা পেতে পারবেন। আর এ সেবার সাথে একাত্মতা জানিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ। তারা বলছেন, সিএনজি অটোরিকশা নিয়ে যাত্রীদের যেসব অভিযোগ রয়েছে তা দূর করবে হ্যালো অ্যাপ। একজন যাত্রী যে সেবাটি আশা করেন থ্রি হুইলারের কাছে, সে সেবাটি তিনি পাবেন, এবং সেবাটি না পাওয়ার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার হ্যালো রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে এবং অনুমোদনের মাধ্যমে এখন সেই জায়গাগুলো তৈরি হয়েছে। গণতন্ত্র থাকলে আর্থিক ও সামাজিক উন্নয়ন সম্ভব, বাংলাদেশ সেটা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রণব মুখার্জি বলেন, 2008 সাল থেকে গোটা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা চলছিল তখন বাংলাদেশ তার সমৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, কিন্তু এর 75-এর 15ই আগস্ট গণতন্ত্রের বাইরের সেনাশাসন মানুষের নিজেদের পছন্দের নেতা বাছাই করার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। বারবার নেতাদের কেন এ অঞ্চলে হত্যা করা হয় গবেষণা করে তার কারণ খুঁজে বের করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানান ভারতের সাবেক রাষ্ট্রপতি। এই রাজনৈতিক অস্থিরতা যেখানে নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, এর পিছনে কোন সামাজিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিত কাজ করছে নিশ্চয়ই আমাদের দেশের মানুষকে, এই অঞ্চলের মানুষকে জানতে হবে। দীর্ঘদিন সামরিক শাসন চলেছে কেন, কারণটা কোথায়? কোন অর্থ সামাজিক পরিপ্রেক্ষিতে সৈন্যরা ব্যারাক থেকে বেরিয়ে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, মাঝে মাঝেই করেছিলেন, এবং সংসদীয় গণতন্ত্রের ভিত্তিটা মজবুত হতে পারেনি। বাংলাদেশ পেরেছে। সোশ্যাল ইন্ডিকেশনে অপুষ্টি দূরীকরণ, নারী শিক্ষা, উচ্চশিক্ষার সম্প্রসারণ, যেখানে দাঁড়িয়ে, যে মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের দ্বারা সম্মানিত হলাম, বিশেষ মর্যাদা লাভ করলাম, আপনারা আমাকে ডক্টর অব লেটার অনার্স
অনরিস কসা দিয়ে সম্মানিত করলেন। সেই মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা উপলব্ধি করছি যে না, গণতন্ত্রের মধ্য দিয়ে দেশের উন্নয়নকে আগিয়ে নিয়ে যাওয়া যায়। ঘন কুয়াশার কারণে সারা দেশে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। রেলের কর্মকর্তা কর্মচারীরাই বলছেন কুয়াশায় রেল লাইন দেখা যাচ্ছে না, তাই গন্তব্যে পৌঁছাতে প্রতিটি ট্রেনের 6 থেকে 7 ঘন্টা দেরি হচ্ছে। তবে এখনও শিডিউল বিপর্যয় দেখা যায়নি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভোরের দিকে স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত ঢেকে যাচ্ছে কুয়াশায়। গেল সপ্তাহ থেকে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে উত্তরাঞ্চল রুটের রেল চলাচল। বগুড়ার সান্তাহার জংশনের যাত্রীরা বলছেন এই রুটের প্রতিটি ট্রেনই ছাড়ছে 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত দেরিতে। ট্রেন 6টা 10-এ উত্তরা ছিল, এখন লেটে আসতেছে। ঘন কুয়াশার কারণে ট্রেন এখন আসতেছে না। জংশন কর্তৃপক্ষ জানিয়েছে কুয়াশায় ট্রেনের সিগন্যাল ও রেল লাইন দেখা যাচ্ছে না। সিগন্যাল দেখা যাচ্ছে না, রেল লাইন দেখা যাচ্ছে না। জনগণের নিরাপত্তার স্বার্থেই ধীর গতিতে গাড়ি চালানো হচ্ছে। দিনের বেলা সমস্যা না হলেও রাত থেকে সকাল পর্যন্ত সব ট্রেন চলছে হেডলাইট জ্বালিয়ে। বগিওয়াদের ক্ষেত্রে আমাদের ডেটা লিমিট সিগন্যাল ব্যবহার করে সেটার গতি নিয়ন্ত্রণের একটা নির্দেশনা থাকে এবং আমাদের এলএম এবং গার্ডদেরকেও এই ব্যবস্থা করার জন্য নির্দেশনা থাকে। এদিকে ধীরগতির কারণে আন্তনগরের পাশাপাশি বিপাকে পড়েছেন কমিউটার ট্রেনের যাত্রীরা। যে জায়গায় 40-50 আসার কথা এই জায়গাতে আসে 30-40 এর মাসে। আধা ঘন্টা আগে আসলে পারলে আমাদের অফিসে যথাসময় আমরা হাজির হতে পারতাম। একই অবস্থা বঙ্গবন্ধু সেতুতে। পূর্ব এবং পশ্চিম 2 স্টেশনেই শীতের মধ্যে অনেকটা সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ঢাকায় ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, প্রচন্ড শীত, কুয়াশার জন্য ট্রেন আসতে পারে না। 7:30 আসার কথা, সেটা ট্রেন এখন পর্যন্ত আসে নাই। ট্রেন অনেক দেরিতে আসতেছে, সেজন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও এর আশেপাশের জেলাতেও 1 থেকে 3 ঘন্টা দেরিতে ছাড়ছে সব রুটের ট্রেন। শাহরিমা বৃতি, 71। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে অপহরণ মামলার আসামি সোলাইমান। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান, খড়িয়ালা গ্রামের শিশু রিফাতকে অপহরণের পর হত্যা মামলায় সোমবার গ্রেপ্তার করা হয় সোলাইমানকে। পরে তার দেয়া তথ্য মতে অপহরণের মূল হোতা মিজানকে ধরতে রাতে অভিযান চালানো হয় বাহাদুরপুর এলাকায়। এ সময় পুলিশের সাথে সোলাইমানের সহযোগীদের গোলাগুলি শুরু হলে গুলিবিদ্ধ হয় সোলাইমান। আহত হন 4 পুলিশ সদস্য। খেলার খবর। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার জিম্বাবুয়ের সাথে লড়বে হাথুরু সিংহের দল শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 12টায়। সিরিজে এটাই হবে শ্রীলঙ্কার প্রথম খেলা। ম্যাচটা বাংলাদেশের সাবেক ওস্তাদ হাথুরু সিংহের শ্রীলঙ্কার হয়ে প্রথম অ্যাসাইনমেন্টও বটে। জিম্বাবুয়ানদের সাথে 55 দেখায় 40টাতেই জয় দেখেছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশের কাছে 8 উইকেটে হেরে ট্রাইনেশন সিরিজ শুরু করেছে জিম্বাবুয়ে। তবে লঙ্কানদের মাটিতে সবশেষ ওয়ানডে সিরিজে 3-2 জিতেছিল ওরা। এই ছিল সংবাদ সর্বশেষে। আমরা জানতে চাই আপনার কথাও। যোগ দিন 71 ফেসবুকে। সংবাদে থাকুন 71।